নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকের পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 12 এবং এটি অন্তিম পর্ব। 2026-এর আগে পশ্চিমবঙ্গ কোন পথে রাজনীতি? 2021 সালের সেই ঐতিহাসিক জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যখন তৃতীয়বারের জন্য নবান্নে বসলো, তখন মনে হয়েছিল বাংলার রাজনীতিতে বিরোধীদের প্রাসঙ্গিকতা হয়তো চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু রাজনীতির ধর্মই হলো পরিবর্তন। 2021 থেকে 2026 এই 5টি বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অদ্ভুত বৈপরীত্যের সময়। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পের মাধ্যমে তৃণমূলের অপরাজেয় জনভিত্তি, অন্যদিকে একের পর এক দুর্নীতি তদন্ত আর প্রভাবশালী নেতাদের জেলযাত্রা। এই অন্তিম পর্বে আমরা দেখব 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে এক ত্রিমুখী মহাসংগ্রামে, যেখানে পুরানো আদর্শের সাথে নতুন সংকটের লড়াই চলছে। 2021-এর জয়ের ঠিকই পরে শাসক দল এক বিশাল ধাক্কার সম্মুখীন হলো। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি বা এসএসসি কেলেঙ্কারির পর্দা যখন ফাঁস হলো, তখন বাংলার মানুষ স্তম্ভিত হয়ে গেল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের দৃশ্য টেলিভিশনের পর্দায় ভেসে আসতেই তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তিতে এক গভীর কলঙ্ক লাগলো। এরপর একে একে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট নেতাদের ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া নবান্নের অন্দরে কম্পন ধরিয়ে দিল। বিরোধীরা স্লোগান তুলল, চোর ধরো, জেল ভরো। বামপন্থীরা, যারা 2021-এ শূন্য হাতে বিধানসভার বাইরে চলে গিয়েছিল, তারা এই দুর্নীতিকে অস্ত্র করে আবার রাজপথে নামতে শুরু করলো। মীনাক্ষী মুখোপাধ্যায় বা সৃজন ভট্টাচার্যের মতো তরুণ বাম নেতৃত্ব নতুন করে ছাত্র যুবদের মধ্যে আশার আলো জাগালো। তবে দুর্নীতির এই পাহাড় প্রমাণ অভিযোগের বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরুপের তাজ ছিল লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়ার এই প্রকল্প গ্রামীণ বাংলায় এক নীরব বিপ্লব ঘটিয়ে রেখেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে যখন অনেকে ভেবেছিল বিজেপি বা বামেরা ভালো ফল করবে, তখন দেখা গেল মমতার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত দুর্নীতির ইস্যুকে ছাপিয়ে গেছে। 42টি আসনের মধ্যে তৃণমূল একাই 29টি আসন দখল করলো, যা প্রমাণ করে দিল যে প্রান্তিক মানুষের কাছে দুর্নীতির চেয়েও হাতের লক্ষ্মী অনেক বেশি দামি। এই জয় মমতাকে 2026 লড়াইয়ের জন্য এক বিশাল আত্মবিশ্বাসী করে দিল। তিনি বুঝিয়ে দিলেন, দিল্লিতে মোদী সরকার যত বড় শক্তি হোক না কেন, বাংলার ঘাসফুলের শিকড় অনেক গভীরে। কিন্তু 2024-এর পরবর্তী সময়ে বাংলার রাজনীতিতে এক নতুন মোড় এলো। আরজিকর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু এবং তাকে কেন্দ্র করে তিলোত্তমার বিচার চেয়ে যে অভূতপূর্ব গণজাগরণ দেখা গেল, তা গত 10 বছরে নজিরবিহীন। এটি কোনো রাজনৈতিক দলের মিছিল ছিল না, এটি ছিল সাধারণ মানুষের, বিশেষ করে মধ্যবিত্ত ও সচেতন নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। কলকাতার রাজপথ দখল করে রাত দখল করার এই আন্দোলন শাসক দলকে এক গভীর নৈতিক সংকটে ফেলে দিল। বিরোধীরা, বিজেপি এবং বাম কংগ্রেস জোট এই জনরোষকে রাজনৈতিক পুঁজি করতে চাইল। এই আন্দোলন প্রমাণ করলো যে কেবল সরকারি ভাতা দিয়ে সব মানুষকে মুখ বন্ধ করা সম্ভব নয়। মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তখন তারা ভাতার চেয়েও সুবিধাকে বেশি প্রাধান্য দেয়। 2026-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র এখন অত্যন্ত জটিল। প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এখন শক্তিশালী, কিন্তু তাদের ভেতরে আদি বনাম নম্বকন দল এবং কেন্দ্রীয় নেতৃত্বের সাথে স্থানীয় নেতাদের সমন্বয়ের অভাব এক বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারীর একক লড়াইয়ে বিজেপিকে কতদূর নিয়ে যেতে পারে তা নিয়ে এখন প্রশ্ন আছে। অন্যদিকে বাম এবং কংগ্রেস জোট পুনরায় প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে শিক্ষিত যুব সমাজ এবং শহরকেন্দ্রিক ভোট ব্যাংকে বামপন্থীদের ফিরে আসা তৃণমূল ও বিজেপির উভয় শিবিরের জন্য দুশ্চিন্তার কারণ। মানুষ এখন এমন এক বিকল্প খুঁজছে যা দুর্নীতির পাক থেকে মুক্ত এবং উগ্র মেরুকরণের ঊর্ধ্বে। 2026-এর আগে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান 3টি স্তম্ভ এখন স্পষ্ট। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কারিশমা এবং জনমোহিনী প্রকল্পের উপর নির্ভরতা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সংস্থাগুলোর যেমন ইডি সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি, যা শাসক দলের শীর্ষ নেতার নেতৃত্বকে কতটা চাপে রাখতে পারে। আর তৃতীয়ত, নতুন প্রজন্মের ভোটারদের আকাঙ্ক্ষা, যারা গত 10 বছরে বড় হয়েছে, তারা কেবল পরিবর্তন দেখেছে। তারা এখন চায় কর্মসংস্থান, স্বচ্ছতা এবং শিল্পায়ন। শিল্পের খরা এবং পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়া 2026-এর নির্বাচনে এক বড় ইস্যু হতে চলেছে। সিঙ্গুর নন্দীগ্রামের সেই জমি আন্দোলনের রোমান্টিকতা এখন ফিকে হয়ে গেছে। মানুষ এখন কর্মসংস্থানের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। এই 12 পর্বের ধারাবাহিক সিরিজের শেষে আমরা একটি বিশেষ
বিশেষ বিষয়ে নিশ্চিত হতে পারি, পশ্চিমবঙ্গের রাজনীতি কোনোদিনও একরঙা হয়নি। 1947-এর দেশভাগের ক্ষত থেকে শুরু হওয়া এই যাত্রা নকশালবাড়ি, বামফ্রন্টের উত্থান, সিঙ্গুর নন্দীগ্রামের রক্তক্ষরণ পেরিয়ে আজ এক নতুন ডিজিটাল ও পরিচয় রাজনীতির যুগে এসে দাঁড়িয়েছে। 2026 আগের পশ্চিমবঙ্গ কোন পথে যাবে? এটি কি পুনরায় তৃণমূলে একচ্ছত্র আধিপত্য দেখবে, নাকি বিজেপি তাদের অধরা স্বপ্ন পূরণ করবে, অথবা বাম কংগ্রেস জোট পুনরায় কি কিংমেকার হয়ে উঠবে? বাংলার রাজনীতির চরিত্র হলো, এখানে মানুষ চুপ করে থাকে কিন্তু ব্যালট বক্সে তারা বিপ্লব ঘটায়। 1977 সালে কংগ্রেসকে সরিয়েছিল, 2011 সালে তারা 34 বছরে বাম দুর্গ চুরমার করেছিল। 2026-এর আগে সেই রকম একটি একটি গুমোট নিস্তব্ধতা বাংলার আকাশে বাতাসে। রাজনৈতিক দলগুলো এখন লড়াই করছে না, তারা মানুষের মনে বিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দিনের শেষে সাধারণ মানুষ ঠিক করবে তারা কি লক্ষ্মীর ভাণ্ডারের সুরক্ষা চায়, নাকি তিলোত্তমার সুবিচার এবং স্বচ্ছ কর্মসংস্থানে নতুন কোনো ভোটের স্বপ্ন দেখে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস আসলে এক চিরন্তন সংগ্রামের ইতিহাস, যেখানে রাজা আসে রাজা যায়, কিন্তু রাজপথের সেই সাধারণ মানুষের দাবিগুলো কখনো ফুরিয়ে যায় না। 2026-এর সেই ঐতিহাসিক ক্ষণটির জন্য সারা ভারত এখন মুখিয়ে আছে, কারণ বাংলার রাজনীতি কেবল একটি রাজ্যের ভাগ্য নির্ধারণ করে না, এটি ভারতের গণতন্ত্রের প্রকৃত মেজাজটি বিশ্বকে চিনিয়ে দেয়। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন।